শুরু। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে যুক্তিবিদ্যার আরেকটা ওয়ার্কশপ ক্লাসে স্বাগত। তো আমরা দ্রুত জয়েন হয়ে যাই আর সবাই বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে জানিয়ে দিই। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দাও, আমরা ক্লাস শুরু করব। অনেক ভালো আছো, সুস্থ আছো। ওকে, একটু আমরা দ্রুত জয়েন হয়ে ফেলি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, আমি 1 মিনিটের মতো আর চেয়ে নিচ্ছি, এরপরে আমরা ক্লাস শুরু করব। ওকে, আচ্ছা। এইটাতে কি লাইভ যায়নি সোহেল ভাই? সোহেল ভাই, ওই মহসিন পাটোয়ারির পেজে যায়নি? যাবে না? ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আজকে আমরা তাহলে কি পড়বো? আমাদের মেইন যে ওয়ার্কশপ আছে, তো এই ওয়ার্কশপ ক্লাসের ফার্স্ট ক্লাসটাই তোমাদের চাওয়ার উপরে ভিত্তি করে হচ্ছে নেওয়া হচ্ছে। আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আজকে আমরা ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে কথা বলবো, যে ফার্স্ট পেপারে আসলে কি পড়বো না পড়বো এগুলো নিয়ে আমরা আজকে হচ্ছে আলোচনা করব। ওকে, তো চলো তাহলে আমরা যদি একটু দেখি, সবার আগে আমাদের আসলে কি কি অধ্যায় আছে এই অধ্যায়গুলো নিয়ে একটু হচ্ছে দেখতে লাগবে। এই যে দেখো, এটা হচ্ছে ধরো যুক্তিবিদ্যা প্রথম পত্রে মোট দেখো অধ্যায় আছে কয়টা? মোট অধ্যায় আছে হচ্ছে 8টা। কয়টা অধ্যায় আছে? 8টা অধ্যায় আছে। তো এই 8টা অধ্যায় থেকে দেখো, 8টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে কয়টা আমাকে বলো তো? তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে 11টা। কয়টা আসবে বলো তো? 11টা প্রশ্ন আসবে। 11টা প্রশ্ন আসবে, তাই না? ওকে, এখন তাহলে আমরা একটু দেখি যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে। কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে এটা নিয়ে আমরা এখন হচ্ছে আলোচনা করব। চলো তাহলে দেখো, প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। তো এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে, এখন যেহেতু ফুল সিলেবাস, তোমাদের এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। কয়টা? একটা প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। ওকে, আচ্ছা। এরপরে এরপরে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার, এইটা থেকেও তোমাদের একটা প্রশ্ন থাকবে। কয়টা থাকবে? একটা প্রশ্ন থাকবে। আচ্ছা ঠিক আছে। এরপরে তোমাদের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই তৃতীয় অধ্যায়টা। এই তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই 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 দুইটা প্রশ্ন থাকবে। কয়টা? দুইটা প্রশ্ন থাকবে। ওকে, তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা প্রশ্ন হইলো। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা বিধেয়ক থেকে ধরি, একটা প্রশ্ন থাকবে। 5টা হইল। অনুমান থেকে একটা প্রশ্ন, 6টা। অবরোহ অনুমান থেকে অবশ্যই অবশ্যই দুইটা প্রশ্ন থাকবে। এইটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ওকে, আচ্ছা। তাহলে আমাদের কয়টা প্রশ্ন হইলো? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা হইলো। এরপর আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, এটা থেকে একটা থাকবে। 9টা। প্রতীকী যুক্তিবিদ্যা, এটা থেকে হচ্ছে কয়টা থাকবে? একটা থাকবে। 10টা। এখন দেখো আমাদের তাহলে প্রশ্ন মিলল কয়টা? দেখো তো, প্রশ্ন মিলল কয়টা আমাদের? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা প্রশ্ন মিলছে। কয়টা? 10টা মিলছে। কিন্তু আমার প্রশ্ন আসবে কয়টা? প্রশ্ন আসবে হচ্ছে 11টা। তো বাকি যে একটা প্রশ্ন আছে, সেই একটা প্রশ্ন আসলে তোমার এমন হইতে পারে, এই যে তোমরা চতুর্থ অধ্যায় দেখতেছো না বিধেয়ক, এই অধ্যায় থেকে থাকতে পারে। এই অধ্যায় থেকে তোমার দুইটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, আর এমনও হইতে পারে যে তোমার এই যে সপ্তম অধ্যায়টা দেখতেছো না, যে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, এটা থেকেও তোমাদের দুইটা প্রশ্ন থাকতে পারে। কয়টা? দুইটা প্রশ্ন। তবে তবে তোমাদের হচ্ছে কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ? তোমাদের এই যে অধ্যায়টা আছে, সপ্তম অধ্যায়টা, এইটা বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে দুইটা প্রশ্ন থাকার চান্স আছে। এইটা থেকে দুইটা প্রশ্ন থাকার চান্স আছে। ওকে, এখন তোমরা আমাকে হচ্ছে বলো, তোমরা আমাকে হচ্ছে বলো যে
আমি তো তোমাদের দেখাই দিলাম যে দেখো তোমরা কয়টা অধ্যায় থেকে কয়টা প্রশ্ন কমন পেতে পারো, দেখাই দিছি না? তোমরা কি এটা বুঝছো যে আমি একটা জাস্ট হচ্ছে তোমাদের রোড ম্যাপ দিলাম যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন থাকতে পারে? তোমরা কি এটা দেখছো? এটা আমাকে একটু কনফার্ম করো একটু যে আমি হচ্ছে বুঝতে পারছি যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন থাকতে পারে। আমি দেখো তোমাদের মোটামুটি আমি তোমাদের মোটামুটি দেখাই দিলাম। এখন তোমাদের দেখো, তোমাদেরকে আমি এখানে 11টা সৃজনশীল প্রশ্ন ধরো ওয়ান কাইন্ড অফ মিলাই দিলাম। তোমাদের উত্তর করতে হবে কয়টা প্রশ্ন বলো তো? তোমাদের উত্তর করতে হবে 7টা প্রশ্ন। কয়টা? 7টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এখন যুক্তিবিদ্যায় প্লাস পাওয়ার পাশাপাশি তোমার ভালো মার্কস পাওয়ার জন্য কি বলো, ভালো মার্কস পাওয়ার জন্য তুমি তাহলে কোনগুলো অধ্যায়ে ফোকাস করবে বা কোনগুলো অধ্যায়ে গুরুত্ব দিয়ে পড়বা, এইটা এখন তোমাকে হচ্ছে কি করতে হবে, এইটা এখন তোমাকে বুঝতে হবে যে আমি আসলে কোন অধ্যায়গুলো পড়বো বা কোন অধ্যায়গুলো পড়লে আমার মার্কস আসবে। এখন আমি তোমাদের সেই অধ্যায়গুলো একটু দাগাই দিচ্ছি। তোমরা অবশ্যই এই তৃতীয় অধ্যায় থেকে উত্তর করবাই, মানে করবাই। তোমাদেরকে এই অধ্যায়টা বাদ দেওয়া যাবে না, এই অধ্যায়টা তোমাদের বাদ দেওয়া যাবে না, এই তৃতীয় অধ্যায়টা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই অধ্যায় থেকে তোমাদের 2টা প্রশ্ন থাকবে। কয়টা? দেখো 2টা প্রশ্ন অবশ্যই থাকবে। দেখো তোমাদের হচ্ছে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকলে তোমাদেরকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই। বুঝছো? এইখানে গেল। তাহলে এই অধ্যায়টা তোমরা হচ্ছে পড়বা। ওকে, এরপরে তোমরা যেটা থেকে অবশ্যই অ্যান্সার করবা সেটা হচ্ছে এই যে পঞ্চম অধ্যায়টা অবশ্যই অ্যান্সার করবা, অনুমান। কারণ এইটা থেকে বুঝছো, এইটা থেকে একদম কমন প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে গ নাম্বারে তোমাকে বলবে যে এটা কি আরোহ অনুমান না অবরোহ অনুমান, এইটা একটা। আর ঘ নাম্বার যে আছে, এই ঘ নাম্বারে বলবে যে এই যে ধরো আরোহ আর অবরোহ যে অনুমানের যে 2টা প্রকারভেদ আছে, এই 2টার মধ্যে পার্থক্য বলবে, মেইনলি পার্থক্যের কথা বলবে। তো এই প্রশ্নটা একদম হুবহু আমি একদম তোমাদের রেডি করে দিব, একদম হুবহু উত্তর সহ, যেটাতে আমি বলতেছি তোমরা যদি এটাতে পরীক্ষা দাও তোমরা এটাতে অবশ্যই 9 বা 9.5 মাস্ট পাবাই, মানে পাবাই, 9 বা 9.5 পাবাই। কারণ 10-এ 10 আসলে এটাতে না দিলেও তোমার 9 বা 9.5 অবশ্যই দিবে। 9.5 দেওয়ার মতো আমি তোমাদের উত্তর দিয়ে দিব, আমি নিজে থেকে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিব তোমাদের। তোমরা পরীক্ষায় গিয়ে হুবহু ওইটাই লিখবা। আশা করি তোমরা হচ্ছে অনেক ভালো মার্কস পাবা সেই প্রশ্নটাতে। তার মানে দেখো তোমার অলরেডি 7টার মধ্যে 3টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 3টা হয়ে গেছে। এরপরে তোমাকে এই যে 6ষ্ঠ অধ্যায় আছে, এই 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। কারণ তুমি যদি 6ষ্ঠ অধ্যায় থেকে অ্যান্সার না করো তাহলে তুমি কম মার্কস পাবা, তুমি বেশি মার্কস হচ্ছে কি কম মার্কস হচ্ছে পাবা অন্যগুলোর তুলনায়, কিন্তু এটা থেকে তুমি হচ্ছে অবশ্যই বেশি মার্কস পাবা। তো এইখানে দেখো, এইখানে 2টা প্রশ্ন। এবং কি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, আমি তো এখানে বলছি 2টা প্রশ্ন, এমনও হইতে পারে যে এই অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে এখান থেকে তোমরা 3টা সৃজনশীল পেলেও পেতে পারো। কিছু বোর্ডে আর কি, সবগুলো বোর্ডে না, কিছু বোর্ডে এমন হইতে পারে যে তোমাদের এটা থেকে 3টা প্রশ্ন আসতে পারে। কয়টা? 3টা প্রশ্ন আসতে পারে। তো আমরা তাও আপাতত ধরে নিই যে এখান থেকে 2টা প্রশ্ন আসবে। কয়টা আসবে? 2টা। তাহলে দেখো তোমার যে তৃতীয় অধ্যায়টা আছে যুক্তির উপাদান, এখান থেকে কয়টা প্রশ্ন থাকবে? 2টা প্রশ্ন থাকবে। তোমার যে পঞ্চম অধ্যায় আছে অনুমান, এখান থেকে কয়টা প্রশ্ন থাকবে? এখান থেকে একটা প্রশ্ন থাকবে। 3টা হইল। এরপর তোমার যে অবরোহ অনুমান আছে, অর্থাৎ এখান থেকে তোমার কয়টা প্রশ্ন থাকবে? 2টা প্রশ্ন থাকবে। তার মানে তোমার কয়টা হইল বলো তো? 1টা 2টা 3টা। তার মানে তুমি 2 2 4 আর একে 5টা প্রশ্ন পেয়ে গেলে। এখন পর্যন্ত 5টা তুমি প্রশ্ন হচ্ছে ধরো পেয়ে গেলা। ওকে, আচ্ছা, এবার তুমি কি করবা দেখো, এবার তুমি যেটা অ্যান্সার করবা সেটা হচ্ছে যে এই যে তোমার যে সপ্তম অধ্যায়টা আছে, এই যে দেখো সপ্তম অধ্যায়টা যে আছে, এই সপ্তম অধ্যায়টা থেকে তুমি হচ্ছে উত্তর করবা অবশ্যই। তবে এখান থেকে আমি যেটা বলবো, তোমার যদি সপ্তম অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে তার ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি একটা প্রশ্ন উত্তর করতে পারো, এই 2টার মধ্যে একটা চুজ করতে পারো। তো সপ্তম অধ্যায় থেকে আসলে কি প্রশ্ন আসতে পারে? সপ্তম অধ্যায় থেকে তোমার মূলত প্রশ্ন আসতে পারে এই যে তোমার আকারগত যে ভিত্তি আছে, কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকরণ নিয়ম। এরপর তোমার যে ওই যে বিভিন্ন যে প্রকারভেদগুলো আছে, অর্থাৎ বহু কারণবাদ, তারপরে হচ্ছে বহু কারণ সমন্বয়, কার্য সংমিশ্রণ, এইগুলো থেকে প্রশ্ন থাকবে। আবার তোমার ওই যে বস্তুগত যে ভিত্তিটা আছে, অর্থাৎ তোমার যে কি আছে নিরীক্ষণ আর যে পরীক্ষণ আছে, সেটা থেকেও কিন্তু তোমার প্রশ্ন থাকতে পারে।
তো এখান থেকে তারপর তোমার এখানে অনুপপত্তি আছে, কিছু কিছু অনুপপত্তি আছে, তো ওই জিনিসগুলো থেকে তোমার ধরো প্রশ্ন আসতে পারে। ওকে, তো তোমার হচ্ছে এখানে যদি দুইটা প্রশ্ন থাকে, একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে, তুমি এখান থেকে ধরো একটা প্রশ্ন উত্তর করবা, তাহলে 5 আর একে আমার কয়টা হলো, 6টা হলো। আরেকটা তুমি যে অধ্যায়টাকে ফোকাস করবা সেটা হচ্ছে এই যে চতুর্থ অধ্যায়টাকে ফোকাস করবা, বিধেয়ক। চতুর্থ অধ্যায়টাকে ফোকাস করবা, বিধেয়ক। এই অধ্যায় থেকে তোমার একটা বা দুইটা থাকতে পারে, একটা বা দুইটা থাকতে পারে। তুমি কি করবা, তুমি হচ্ছে এটা থেকে হচ্ছে প্রশ্ন উত্তর করবা। এখন দেখো তোমাদেরকে, দেখো আমি কেন আসলে তোমাদেরকে আমি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অধ্যায় শুধু হচ্ছে দাগাই দিলাম, আমি কেন, আমি তো চাইলে আরো বেশি দাগাই দিতে পারতাম। এখন দেখো এই যে লাস্টে আসে এই যে চতুর্থ আর যে সপ্তম আমরা চুজ করছি, তাই না? এই যে চতুর্থ আর সপ্তম যে তুমি ধরো চুজ করছো, তুমি তো এইটুকু 100% শিওর থাকো যে চতুর্থ আর সপ্তম অধ্যায় থেকে একটা করে প্রশ্ন তোমার থাকবেই। তাহলে এইদিকে আমি তোমাকে 5টা প্রশ্ন দেখাইলাম, চতুর্থ অধ্যায় থেকে একটা দেখাইলাম 6টা, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন দেখালাম, তার মানে তোমার হচ্ছে কয়টা, 7টা প্রশ্ন হয়ে গেল। কয়টা হয়েছে বলো তো, 7টা প্রশ্ন তোমার আমি মিলাই দিছি তোমাকে আমি। আচ্ছা ঠিক আছে। এখন বিষয় যেটা হচ্ছে কি, এমনও তো হইতে পারে যে তোমাকে যে আমি যেইগুলো থেকে বললাম যে অ্যান্সার করবা, তোমার তো সেইগুলো ধরো এমন প্রশ্ন চলে আসছে যে তোমার আসলে ওই প্রশ্নটা ধরো অ্যান্সার করতে গেলে তোমার একটু ধরো মার্কস কমে যাবে, বা তুমি ধরো বুঝতে পারতেছো না যে এটা আসলে কি হবে। কারণ কি, কারণ তোমার কি, তোমার তো এমন হইতে পারে যে তোমার যে কমন যে আসবে সেটার তো তুমি গ্যারান্টি দিতে পারবো না আমি। তাহলে এখন তোমার জন্য সেফ অপশন কি বলতো, সেফ অপশন হচ্ছে কোনগুলো অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, কোনগুলো অধ্যায় থেকে কি দুইটা প্রশ্ন আসতে পারে। তার মধ্যে আমরা দেখলাম যে চতুর্থ আর সপ্তম অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে অবশ্যই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কি অবশ্যই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দুইটা করে, তো যে কোনোটা থেকে আসতে পারে। তাহলে তুমি যদি এই দুইটা অধ্যায় পড়ো তখন তোমার কি হবে, দেখো ধরো তোমার হচ্ছে কি, তোমার চতুর্থ অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসেনি, কিন্তু তোমার সপ্তম অধ্যায় থেকে ঠিকই দুইটা প্রশ্ন আসছে। এখন তুমি সপ্তম অধ্যায়টা ধরো পড়ছো, এখন তোমার কাছে প্রশ্ন থাকে হাতে কয়টা বলো তো, তোমার হচ্ছে আগে আমি তোমাকে মিলাই দিয়েছি 5টা, কেন, কারণ তৃতীয় অধ্যায় থেকে দুইটা, পঞ্চম অধ্যায়ের একটা, ষষ্ঠ অধ্যায়ে দুইটা, কয়টা হইলো, 5টা প্রশ্ন হইলো। এরপরে 5টা হওয়ার পরে, 5টা প্রশ্ন হওয়ার পরে তোমার হচ্ছে ধরো বিধেয়ক থেকে আসছে কয়টা, বিধেয়ক থেকে আসছে কয়টা, একটা, 6টা হইলো না। আর তোমার সপ্তম অধ্যায় থেকে আসছে কয়টা বলো, 2টা আসছে। তার মানে তখন তোমার কাছে দেখো, তখন তোমার কাছে একটা এক্সট্রা অপশন থাকতেছে, কয়টা প্রশ্ন, তাহলে দেখো 8টা প্রশ্ন তোমার হাতে থাকতেছে। এই 8টা থেকে তোমাকে 7টা উত্তর করতে হবে। এখন এই যে 8টা থেকে তোমাকে 7টা উত্তর করতে হবে, এমন তো হইতেই পারে রে ভাই, তোমার হচ্ছে একটা প্রশ্ন তোমার হচ্ছে মিস যাইতেই পারে, বা তুমি ধরো বুঝতে পারতেছো না, তো তখন কি, তখন তোমাকে এই 8 নম্বর প্রশ্নটা তোমাকে কি করবে, একটা ব্যাকআপ দিবে। তার মানে তুমি যদি ওভারঅল এই 5টা অধ্যায় 3 থেকে 7, এই 5টা অধ্যায় যদি তুমি ওভারঅল ভালো করে পড়ো, তাহলে তোমার কিন্তু কি, তোমার কিন্তু সিকিউ হচ্ছে কভার হয়ে যাবে। মানে সিকিউ এর জন্য যদি পড়ো তুমি, আর এমসিকিউর জন্য তো আসলে সবগুলো অধ্যায় পড়তে লাগবে। এমসিকিউতে তো আসলে আমি বলে দিতে পারবো না যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, নিয়মই থাকে, যেহেতু 30টা প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসার জন্য একটা নিয়ম থাকে যে প্রশ্ন থাকবে আর কি, সর্বনিম্ন এতগুলো থাকতে পারে বা সর্বোচ্চ এতগুলো থাকতে পারে, এটা বলে দেওয়া থাকে আর কি, ওইভাবেই প্রশ্ন করে। তো ওভারঅল দেখো আমি তোমাদের কিন্তু 8টা অধ্যায় থেকে 3টা অধ্যায় কমাই দিছি, 3টা অধ্যায়ের ঝামেলা মানে কমাই দিছি, বাকি তোমার কাছে থাকে 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় তুমি সিকিউর জন্য ভালো করে পড়বা, ওকে, খুব ভালো করে পড়বা। আর যারা মানে ভালো স্টুডেন্ট, অনেক ভালো করতে চাও, মানে এটা হচ্ছে শুধু যারা শুধু প্লাস পাইতে চাচ্ছ বলবো এমন কিছু তাদের জন্য। আর যারা একদম ভালো করতে চাও, একদম ভালো, যে না আমাকে হচ্ছে 100-র মধ্যে 95 পাইতে হবে, তাদের জন্য আসলে সবগুলো অধ্যায়ই ব্যাকআপ হিসেবে দেখে যাইতে লাগবে। সে তখন কি করবে, এই 11টার মধ্যে চুজ করবে কোন 7টা চুজ করলে আমার মার্কস কাটতে পারবে না টিচার, তখন তুমি সেগুলো হচ্ছে চুজ করবা। আর যারা শুধু পাস করতে চাও, যে ভাইয়া আপনি আমাকে শুধু পাস করার ট্রিক্সটা বলে দেন, এর বাইরে আমি আর কিছু হচ্ছে পড়বো না, সেক্ষেত্রে আমি তোমাদের ধরো 3টা অধ্যায় পড়াবোই, 3টা অধ্যায় পড়লেই তোমরা পাস করবা, 3টা অধ্যায় পড়াইলেই তোমরা পাস করবা। পাস করবা না, তোমরা ভালো একটা মার্কস পাবা, দেখবা যে 70-এর মধ্যে তোমরা 40-এর মতো মার্কস পেয়ে গেছো, তোমরা ভালো একটা মার্কস পাবা। তোমরা যদি হচ্ছে 3টা অধ্যায় ভালো করে পড়ো, 3টা অধ্যায় ভালো করে পড়ো, তোমরা হচ্ছে 40-এর মতো মার্কস পাবা। এর মধ্যে একটা হচ্ছে তোমার এই যে 3য় অধ্যায়, একটা হচ্ছে তোমার 6ষ্ঠ অধ্যায়, আর একটা হচ্ছে তোমার এই যে 5ম অধ্যায়। এই 3টা অধ্যায় যারা শুধু পাস করতে চাও, অর্থাৎ পাস না
মোটামুটি একটা ন্যূনতম মার্কস পেতে চাও আর কি, এরা এই 3টা অধ্যায় পড়বা। তৃতীয় অধ্যায় পড়বা, পঞ্চম অধ্যায় পড়বা, ষষ্ঠ অধ্যায় পড়বা, তৃতীয় পঞ্চম ষষ্ঠ। তাহলে যেটা ওভারঅল দাঁড়াইলো, আমি একটু সামারি করি, চলো আমরা একটু সামারি করি। এই যে দেখো, আমরা একটু সামারি করি যে যারা 90+, আচ্ছা সরি, যারা 95 ঘরে যেতে চাও তারা কি করবা, তারা 8টা অধ্যায় পড়বা। কেন? কারণ 8টা অধ্যায় থেকে তুমি কয়টা, 11টা সৃজনশীল পাবা, সেখান থেকে তুমি বেস্ট 7টা উত্তর করবা, যেগুলো হচ্ছে অ্যান্সার করলে তুমি কি করবা, যেগুলো তুমি অ্যান্সার করলে তুমি হচ্ছে মার্কস পাবা ভালো, তোমার মার্কস কাটতে পারবে না। এরপর আরেকটা ধাপের লোক আছে যারা শুধু বলে যে আমি হচ্ছে শুধু প্লাস পেতে চাই। যারা প্লাস পেতে চাও তারা এই অধ্যায়গুলো পড়বা, 3 অধ্যায় পড়বা, 4 অধ্যায় পড়বা, 5 অধ্যায় পড়বা, 6 অধ্যায় পড়বা, 7 অধ্যায় পড়বা, এইগুলো পড়বা যারা শুধু প্লাস পেতে যাচ্ছ। আর যারা বলো যে মানে কোনো মতে 60 থেকে 70-এর ঘরে থাকতে চাচ্ছি, ধরো যারা আসো আর কি, তারা জাস্ট হচ্ছে চাইলে হচ্ছে তোমার ধরো, আচ্ছা এটা 60 না দিয়ে ধরো আমি 85 দিলাম, যাও 85 দিলাম, 50 থেকে ধরো 70-এর ঘরে যারা থাকতে চাচ্ছ বা এমন কিছু, তারা কি করবা, তারা 3 অধ্যায় পড়বা, তারা 5 অধ্যায় পড়বা, আর তারা 6 অধ্যায় পড়বা, এই 3টা অধ্যায় পড়বা তোমরা, যার যেটা ইচ্ছা। এখন আমরা কি করব, আমরা এইগুলো যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক আছে, যা আছে, এগুলো আমরা সব ওয়ার্কশপে পড়বো, ওকে। এখন দেখো, আচ্ছা আমি কি বুঝাইতে পারছি, যার যেটা টার্গেট আছে আমি কি বুঝাইতে পারছি, আমাকে একটু বলো। আমার সাথে একটু রেসপন্স করো, বলো। আমরা এরপরে তোমার ধরো একটু টপিকগুলো নিয়ে আলোচনা করব, কোনগুলো টপিক তুমি পড়বা, কোনগুলো টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ, আমরা কোন কোন জিনিসগুলোতে ফোকাস করবো, আমরা এরপরে এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কি এটা বুঝছো, যার যেটা টার্গেট, আমি এটা লিখে দিছি এখানে, তোমরা এখন আমাকে বলো। আচ্ছা এটা আশা করি বুঝছো। এখন তাহলে আমরা কি করব, আমরা দেখো, এখন আমরা এই যে তৃতীয় অধ্যায় আছে, আমরা এই তৃতীয় অধ্যায়ে আসলে কোন জিনিসগুলো পড়বো। আচ্ছা তৃতীয় অধ্যায় মূলত তোমাদের হচ্ছে কি কতগুলো ক্যাটাগরি আছে সেগুলো তোমাদের হচ্ছে পড়তে হবে। তো যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি আমি সেগুলো দেখাচ্ছি তোমাদের। এইখানে সবার আগে যে ক্যাটাগরিটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে ব্যক্তার্থ ও জাত্যার্থ। ব্যক্তার্থ ও জাত্যার্থ আমাকে এইটা পড়তে হবে। এদের হচ্ছে কি করবে, এদের হচ্ছে হ্রাস বৃদ্ধির যে নিয়মটা আছে সেটা আমাকে পড়তে হবে। আমাকে পড়তে হবে ব্যক্তার্থ জাত্যার্থ, এদের হ্রাস বৃদ্ধির যে নিয়ম আছে আমাকে সেটা পড়তে হবে। এইখানে থেকে একটার সিকিউ আসার সম্ভাবনা আছে, অর্থাৎ এদের হ্রাস বৃদ্ধির নিয়ম বলতে এদের সম্পর্কটাকে বুঝাইছে, এটাই হচ্ছে হ্রাস বৃদ্ধির নিয়ম। এটা হচ্ছে তোমাকে হচ্ছে পড়তে হবে। এরপরে এটা আসবে ধরো গতে আসবে, এটা কিসে আসবে, গতে। আর ঘতে আসবে এদের মধ্যে যে সীমাবদ্ধতা আছে, ব্যক্তার্থ জাত্যার্থের যে হ্রাস বৃদ্ধির মধ্যে যে সীমাবদ্ধতা আছে এইটা তোমাকে হচ্ছে পড়তে হবে। এইটা ধরো একটা পার্ট গেল, এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এইটা তোমাকে হচ্ছে পড়তে হবে। এরপরে তোমাকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ, যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ পড়তে হবে। সেখানে হচ্ছে কি কি থাকবে বলতো, সেখানে গুণ আর পরিমাণ অনুসারে যে 4 প্রকার যুক্তি বাক্য আছে এ ই আই ও, সেগুলো তোমাকে হচ্ছে পড়তে হবে। যুক্তি বাক্যের যে শ্রেণী বিভাগের মধ্যে এ ই আই ও বাক্য আছে এগুলো পড়তে হবে তোমাকে। এখানে এরপরে আরেকটা জিনিস পড়তে হবে যে এদের যে হচ্ছে কি এ ই আই ও যে যুক্তি বাক্য আছে এদের হচ্ছে পদের ব্যাপ্যতা পড়তে হবে। কি পড়তে হবে, পদের ব্যাপ্যতাটা পড়তে হবে, অর্থাৎ
এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ, ব্যাপ্য না অব্যাপ্য, বিধেয় পদ, ব্যাপ্য না অব্যাপ্য, এই যেগুলো আছে এইগুলো তোমাকে পড়তে হবে। এর সাথে তুমি আরেকটা জিনিস হচ্ছে পড়তে পারো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার এই যে পদের যে শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন যে পদগুলো আছে, এই পদের যে শ্রেণী বিভাগ আছে, এই পদের শ্রেণী বিভাগ তোমাকে পড়তে হবে। বুঝছো? এটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়। আমরা এই জিনিসগুলো ধরো ওয়ান কাইন্ড অফ একটু কাভার করব, যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে সেগুলো হচ্ছে কাভার করব। ওকে, এইগুলো জিনিস আমরা তৃতীয় অধ্যায় থেকে মানে দেখার হচ্ছে চেষ্টা করব গেল। এরপরে আমি যদি আসি তোমার এই যে ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায় নিয়ে তোমাদের হচ্ছে কি তোমাদের হচ্ছে অনেক বেশি নাকি শুনলাম ঝামেলা বলো এমন কিছু। তো ষষ্ঠ অধ্যায় যেগুলো জিনিস নিয়ে হচ্ছে ফোকাস করা হবে, সেগুলো হচ্ছে প্রথমেই থাকবে হচ্ছে এখানে আবর্তন, তারপর থাকবে হচ্ছে প্রতিবর্তন। আবর্তন প্রতিবর্তন থাকবে, কি কি থাকবে বলো? আবর্তন থাকবে, প্রতিবর্তন থাকবে, আবর্তন প্রতিবর্তন, আরেকটা হচ্ছে আবর্তিত প্রতিবর্তন। তো আবর্তিত প্রতিবর্তন থেকে আসলে প্রশ্ন থাকে না, আর আমাদের যেহেতু আছে আমাদেরকে একটু দেখে নিতে হবে। এটা যে আবর্তন আর যে প্রতিবর্তন করতে পারে সে আবর্তিত প্রতিবর্তন এমনিতেই করতে পারবে। বুঝছো? এইটা থেকে একটা টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এর মধ্যে এ যুক্তি বাক্যের হচ্ছে কি সরল আবর্তন যে আছে সেইটা গুরুত্বপূর্ণ, সরল আবর্তনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে তোমার হচ্ছে প্রতিবর্তনের ক্ষেত্রে এ যুক্তিবাক্যের আরেকটা আছে, ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব কিনা, এইটা থেকে প্রশ্ন আসে, আবর্তন সম্ভব কিনা। এটা থেকে ধরো প্রশ্ন আসে। তারপরে এই তো প্রতিবর্তনের ক্ষেত্রে চারটা যে যুক্তিবাক্য আছে এদের প্রতিবর্তন কি হবে, যেমন এ এর প্রতিবর্তন ই, ই এর প্রতিবর্তন এ, আই এর প্রতিবর্তন ও এর প্রতিবর্তন কি, ও এর প্রতিবর্তন হচ্ছে তোমার কি আই। তো এইখানে আবর্তিত প্রতিবর্তন এইটা একটা ধাপ, এই ধাপ থেকে এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার একটা ধাপ। এরপরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সহানুমান, আর এই যে সহানুমানের গঠন, সহানুমান গঠন এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রশ্ন আসে যে এই যে সহানুমানে যে তোমার যত পদগুলো থাকে, তিনটা পদ, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ, এদের মধ্যে এই বিষয়টা নিয়ে তোমার ধরো প্রশ্ন আসতে দেখা যায়। আরেকটা প্রশ্ন আসবে এই সহানুমানের নিয়মগুলো নিয়ে প্রশ্ন আসবে, নিয়মাবলী। এখানে নিয়মাবলী কি বলতে, ওই যে প্রথম নিয়মটা যে আছে লঙ্ঘন করলে, অর্থাৎ তিনটা পদের পরিবর্তে যদি চারটা পদ থাকে তাহলে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। এরপরে তোমার কি, এরপর তোমার মধ্যপদজনিত অনুপপত্তি আছে, অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। তারপর হচ্ছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি, অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি, এটা আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে নিয়মাবলীতে গিয়ে প্রথম 3-4টা নিয়ম তোমাদের পড়তে হবে। 10টা নিয়ম আছে কিন্তু তোমাদের 3-4টা নিয়ম পড়তে হবে, ওইগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। এরপর সহানুমানের ক্ষেত্রে কি আছে দেখো, সহানুমানের ক্ষেত্রে সংস্থান আছে, অর্থাৎ তোমার হচ্ছে সহানুমানের যদি সংস্থানের কথা বলি, 4টা সংস্থান আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, 4টা সংস্থান। এই সংস্থান থেকে হচ্ছে তোমার হচ্ছে প্রশ্ন আসে। এরপরে তোমার সহানুমানের ক্ষেত্রে হচ্ছে এইগুলা তো অনুপপত্তি আছে, আবার হচ্ছে যে পূর্বকে স্বীকার করে অনুকে মানে অস্বীকার করার ক্ষেত্রেও তোমার হচ্ছে 2টা এখানে নিয়ম আছে। ওই 2টা নিয়ম হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে। ওভারঅল আর কি আমরা ষষ্ঠ অধ্যায়টা তাহলে এইভাবে কভার করতে পারবো। আর ওই যে মূর্তির যে বিষয়টা আছে, এই মূর্তিগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি। তো ওভারঅল যদি বলি তো আমরা আসলে ষষ্ঠ অধ্যায় থেকে এইগুলো জিনিস একটু কভার করব। এগুলো জিনিস যদি আমরা কভার করে ফেলি তাহলে মোটামুটি কি, মোটামুটি আমাদের কি হবে, মোটামুটি আমাদের একটা ফাউন্ডেশন দাঁড় হয়ে যাবে, মোটামুটি আমাদের একটা ফাউন্ডেশন দাঁড় হয়ে যাবে। তোমরা ষষ্ঠ অধ্যায়টা কি বুঝতে পারছো কি বুঝতে পারোনি আমাকে একটু বলো তো, যে ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে আমি যেগুলোর কথা বললাম, যে এই যে আবর্তন প্রতিবর্তন, তারপরে যে সহানুমান, এটার হচ্ছে গঠন, তারপর হচ্ছে যে নিয়মাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলো। এরপরে গিয়ে তোমার ধরো এই সংস্থান যে আছে, 4টা যে সংস্থান আছে এই সংস্থানগুলো, তারপর 2টা নিয়ম আছে, ওই নিয়মের অনুপপত্তি আছে। ওকে, এইগুলো তোমাদের হচ্ছে পড়তে হবে। তোমরা কি এগুলো বুঝছো আমাকে জানাও। এটা কি ষষ্ঠ অধ্যায়ের কোন
কোর কনসেপ্টগুলো কি বুঝতে পারছো যে কোনগুলো জিনিস আমাদের পড়তে হবে আমরা যদি ষষ্ঠ অধ্যায় পড়তে যাই? আমরা যদি ষষ্ঠ অধ্যায় পড়তে যাই তাহলে আমাদের কোন জিনিসগুলো পড়তে হবে? আচ্ছা, আমাদের ধরো ষষ্ঠ অধ্যায়ে আমরা এই জিনিসগুলো কভার করব, এগুলো বলতেছি আমাদের ওয়ার্কশপ ম্যারাথন সব কিছু মিলে আমরা এই জিনিসগুলো কভার করব। এরপরে তোমাদের আসলাম আমি পঞ্চম অধ্যায়ে। কোন অধ্যায়ে? পঞ্চম অধ্যায়। এইটা কাদের জন্য বললাম বলো তো? এইটা যারা হচ্ছে ওই যে পাস করতে চাও শুধু, মানে হচ্ছে 50 থেকে 70-এর ঘরে থাকতে চাও, তাদের জন্য বললাম। এই পঞ্চম অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে কি জানো? পড়তে হবে অবরোহ আরোহ, এটা আসবে গতে, আর এদের মধ্যে হচ্ছে পার্থক্য বা সম্পর্ক। এই দুইটা ধরো তোমাকে একটু দেখতে হবে, পার্থক্য বা সম্পর্ক। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে অবরোহ বা আরোহ, এটা অবশ্যই আসবে, এটা আমি দিয়ে দিব, আমি তোমাদের দিয়ে দিব, একদম উত্তর সহ দিয়ে দিব। ওকে, তো এইটা থেকে ধরো একটা প্রশ্ন আসবে। তো ওভারঅল আমরা পঞ্চম অধ্যায়ে এই জিনিসটা কভার করব। এখন বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার এই পঞ্চম অধ্যায়টা যদি তুমি পড়তে চাও, পঞ্চম অধ্যায়টা যদি তুমি হচ্ছে পড়তে চাও, তাহলে তোমাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটুকু দেখলেই হবে। তো ওভারঅল আমি 3 অধ্যায়ের কথা বললাম, 6 অধ্যায়ের কথা বললাম, 5 অধ্যায়ের কথা বললাম। এটা হচ্ছে যারা 50 থেকে 70-এর ঘরে মার্কস পাও তারা হচ্ছে ধরো আমার সাথে হচ্ছে ধরো এইটুকু পর্যন্ত থাকলেই হবে। আর এমসিকিউ তো সবগুলো অধ্যায়ের পড়বে, এমসিকিউ এর ক্ষেত্রে কোনো সাজেশন নাই, কারণ এমসিকিউ তোমাকে সবগুলোই পড়তে হবে, প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে চলো যারা শুধু প্লাস পাইতে চাও, এর সাথে আরো কোন কোন অধ্যায় ছিল বলো তো? এর সাথে অধ্যায় ছিল হচ্ছে কত? 4 অধ্যায় ছিল না? বিধেয়ক। তো এইখানে বিধেয়কের ক্ষেত্রে মূলত 5 প্রকার যে বিধেয়ক আছে, ওই 5 প্রকার বিধেয়ককে 2টা পার্টে শুধু ভাগ করবা। কি কি? একটা পার্ট থাকতে পারে তোমার এমন থাকবে জাতি উপজাতি যেখানে থাকবে, আর এদের মধ্যে সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, এটা একটা সিকিউ। আরেকটা সিকিউ আসতে পারে তোমার ধরো এই যে লক্ষণ, অর্থাৎ বিভেদক লক্ষণ, উপলক্ষণ, আরেকটা হচ্ছে তোমার অবান্তর লক্ষণ। এইগুলো নিয়ে দেখবা যে তোমার প্রশ্ন আসতে পারে। আর তার মধ্যে আবার এই অবান্তর লক্ষণের যে প্রকারভেদ আছে, অর্থাৎ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর ধরো উপলক্ষণেরও প্রকারভেদ আছে। যাই হোক, কিন্তু এইগুলো জিনিস মোটামুটি বলা যায় যে টুকটাক গুরুত্বপূর্ণ আর কি। তোমাকে এই জিনিসগুলো দেখতে হবে, আর এইখানে এইটা দেখতে হবে। তো এই অধ্যায় থেকে যদি বাই চান্স 2টা প্রশ্ন হয়, কয়টা? 2টা প্রশ্ন যদি হয়, তাহলে একটা আসবে জাতি উপজাতি, গতে আসবে, আর ঘতে বলবে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য। আর তোমার হচ্ছে আরেকটা প্রশ্ন আসবে এই যে লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, এগুলোকে নিয়ে যদি 2টা প্রশ্ন আসে। আর একটা আসলে তো ধরো এই মিলাই ঝিলাই আসবে, এই 2টার মধ্যে যে কোনো একটা আসবে ধরো, আর 2টা আসলে তো এই 2টা আসবেই। তাহলে আমাদের চতুর্থ অধ্যায় গেল, আমাদের চতুর্থ অধ্যায়টা গেল। কোন অধ্যায়টা? চতুর্থ অধ্যায়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের বাকি আছে কোন অধ্যায়? সপ্তম অধ্যায় বাকি আছে। ওকে, সপ্তম অধ্যায়ে তাহলে আমাদের কি কি পড়তে হবে? সপ্তম অধ্যায়ে তোমাকে হচ্ছে এই যে আকারগত ভিত্তিটা পড়তে হবে, অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর হচ্ছে কার্যকারণ নীতি, এগুলো পড়তে হবে, এখানে আছে যেটা। তারপরে তোমার হচ্ছে আরেকটা যেটা পড়তে হবে সেটা কি বলতো? সেটা হচ্ছে এই যে বহু কারণ হচ্ছে বহু কারণবাদ, তোমার পরীক্ষায় আসতে পারে। এটা যদি আসে তাহলে গতে আসবে বহু কারণবাদ কি, আর ঘতে আসবে এটা গ্রহণযোগ্য কিনা, এটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমার এখানে কি আসবে? এখানে আসবে বহু কারণ সমন্বয়, এটা আসতে পারে, বা বহু কারণবাদ আর বহু কারণের মধ্যে সমন্বয়ের মধ্যে পার্থক্য। এরপরে তোমার ধরো আসতে পারে কার্য সংমিশ্রণ। কি আসতে পারে? কার্য সংমিশ্রণ, অর্থাৎ 2টা কার্য সংমিশ্রণ আছে, একটা হচ্ছে সমজাতীয় কার্য সংমিশ্রণ, একটা ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। এটা গেল ওভারঅল আর কি। এরপরে তোমার হচ্ছে কি, এরপরে তোমার আর কি আসতে পারে? এরপরে তোমার এখানে আসতে পারে, এরপরে চলে আসবে বস্তুগত ভিত্তি। এরপরে কি? বস্তুগত ভিত্তিতে গিয়ে তোমার হচ্ছে পরীক্ষণ আর নিরীক্ষণ আছে, আরেকটা হচ্ছে নিরীক্ষণ আছে। তো এইখানে নিরীক্ষণের আবার কি আছে? কিছু অনুপপত্তি আছে, বুঝছো? কাকতালীয় অনুপপত্তি আছে, বা কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি, এগুলো আছে।
তো দৃষ্টান্তের অনিরীক্ষণ, এইখানে আমরা হচ্ছে কি অনুপপত্তিগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ওভারঅল এইগুলো টপিক তোমাকে হচ্ছে কাভার করতে হবে, আমরা এই টপিকগুলো ওভারঅল কাভার করব মোটামুটি সব মিলাই। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে কি তোমাদের সপ্তম অধ্যায়ের মোটামুটি ধরো এগুলো গেলে, এখান থেকে ধরো 2টা প্রশ্ন থাকতে পারে, থাকার সম্ভাবনা সব থেকে বেশি, না হলে একটা প্রশ্ন থাকতে পারে। ওকে, এবার হচ্ছে এটা সাজেশনটা মূলত ছিল যারা প্লাস পেতে চাও, যারা হচ্ছে কি প্লাস পেতে চাও তারা, যারা প্লাস পেতে চাও তারা। আচ্ছা, এবার দেখো, এবার আমরা চলো বাকি যে অধ্যায়গুলো বাকি আছে সেটা থেকে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। কি প্রথম অধ্যায় যে আছে, এই প্রথম অধ্যায়ে কি, এই প্রথম অধ্যায়ে তোমাকে হচ্ছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যার যে ক্রমবিকাশ আছে, যুক্তিবিদ্যার যে ক্রমবিকাশ আছে, এই যুক্তিবিদ্যার ক্রমবিকাশে দার্শনিকদের ভূমিকা। অ্যারিস্টটল, তারপর হচ্ছে তোমার এই যে মিল, তারপর হচ্ছে তোমার জোসেফ, এরা যে আছে এদের হচ্ছে তোমার হচ্ছে ভূমিকা বলতে পারে, এটা আসতে পারে। আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে যুক্তিবিদ্যা যে আছে, এই যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা, এই যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা, এইটা আসবে। যুক্তিবিদ্যাকে কি বিজ্ঞান বলা হয় নাকি কলা বলা হয় নাকি বিজ্ঞান কলা উভয়ই, এইটা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এটা হচ্ছে প্রথম অধ্যায় গেল। এরপর দ্বিতীয় অধ্যায়ের কথা যদি আমি বলি, এই দ্বিতীয় অধ্যায় মূলত যুক্তিবিদ্যার সাথে তোমার নীতিবিদ্যা, এদের কি, এদের হচ্ছে সম্পর্ক পার্থক্য। তার মধ্যে এইখানে আবার হচ্ছে ব্যবসায় নীতিবিদ্যা আর পেশাগত নীতিবিদ্যা, এটা থেকে হচ্ছে তোমার ধরো একটা কিছু আসতে পারে, আসলেও আসতে পারে। আর এই যে যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের সম্পর্ক পার্থক্য, প্লাস নন্দন তত্ত্ব এর হচ্ছে পার্থক্য সম্পর্ক। বুঝছো, এটা যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের পার্থক্য আর হচ্ছে কি সম্পর্ক, এটা আসতে পারে। ওকে, ওভারঅল এটা গেল দ্বিতীয় অধ্যায় থেকে। এই দুইটা আমাদের আরও আছে, শিক্ষার সাথে কি সম্পর্ক, তোমার কম্পিউটার বিজ্ঞান, তারপরে তোমার দর্শনের সাথে, কিন্তু সবগুলোর মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ সব থেকে বেশি হচ্ছে নীতিবিদ্যা আর কি নন্দন তত্ত্ব, নীতিবিদ্যা আর নন্দন তত্ত্ব। তো আমরা এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বো, নীতিবিদ্যা আর কি, নীতিবিদ্যা আর হচ্ছে তোমার কি আসবে, নন্দন তত্ত্ব থেকে প্রশ্ন আসতে পারে। তো যেগুলো একদম কোর পার্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো একদম হচ্ছে দেখো একদম কোর পার্ট আমরা কি করব, আমরা সেগুলো নিয়ে হচ্ছে তোমার ধরো আলোচনা করব। এরপরে লাস্ট একটা থাকে, সেটা হচ্ছে অষ্টম অধ্যায় প্রতীকী যুক্তিবিদ্যা। তো প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে দেখো এখানে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই যে প্রতীক আর সংকেত নিয়ে, প্রতীক আর সংকেত নিয়ে একটা ধরো প্রশ্ন আসতে পারে যে এটা কি প্রতীক নাকি এটা হচ্ছে সংকেত এমন। আর এখানে যে 5 প্রকার যে ধরো বাক্যগুলো আছে, সংযোজক বাক্য, বিয়োজক বাক্য, সমমানিক বাক্য, প্রাকল্পিক, বৈকল্পিক যেগুলো আছে, এই যে প্রতীক যেগুলো আছে, এই যে দেখো এইটাকে কি বলে জানো, এটাকে বলে হচ্ছে নাল, এটাকে নাল, এটা হচ্ছে তোমার হচ্ছে যে প্রাকল্পিক যে বাক্য আছে, প্রাকল্পিক বাক্যের চিহ্ন। তারপর এই যে এইটা আছে না ভি এর মতো, এটাকে বলে ভেল, এটা হচ্ছে বৈকল্পিক বাক্যের ক্ষেত্রে। তারপর এই যে ধরো এই যে ত্রিদার যে আছে, এইখানে এই যে চিহ্নটা আছে, এটাকে বলা হয় সমমানিক বাক্য বলা এমন। তারপরে এই যে ডটের কথা যদি বলে, এটা হচ্ছে সংযৌগিক বাক্য, কি সংযৌগিক বাক্য। তো এখানে যে প্রকারভেদগুলো আছে সেগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে। তার মধ্যে তোমার হচ্ছে আবার এখানে ওইগুলোর যে সত্যক সারণী আছে, কি আছে সত্যক সারণী, তোমরা ওই যে আইসিটি যখন পড়ছিলা তখন পড়ছিলা না সত্যক সারণী, ওই তেমন আসলে সত্যক সারণী আছে। তো এগুলো থেকে ধরো তোমার প্রশ্ন আসতে পারে আর কি অষ্টম অধ্যায়। আর এখানে আরেকটা আসতে পারে যে প্রতীকী যুক্তিবিদ্যা আর হচ্ছে যে সনাতনী বা সাবেকি যুক্তিবিদ্যা, এদের মধ্যে যে পার্থক্য আছে কি না, এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে প্রতীক আর সংকেতটা, আর তোমার এইখানে যে এইটা আছে, এই যে এইখানে এই যে চিহ্নগুলো যে আছে, যেগুলো ধরো তোমার যে বিভিন্ন যে বাক্য আছে, সংযোজিক বাক্য থেকে শুরু করে যে বাক্যগুলো আছে, সংযোজক, বিয়োজক, তারপর হচ্ছে তোমার সমমানিক বাক্য, তারপর হচ্ছে প্রাকল্পিক, বৈকল্পিক, এইগুলো যেগুলো আছে এগুলো। ওকে, আচ্ছা, তো
তো ওভারঅল আমাদের ধরো আমরা যদি বলি ফার্স্ট পেপারের যে হচ্ছে তোমাদের আমাদের কি কি জিনিস আছে যা আছে, এখন আমরা তাহলে ওয়ার্কশপে কি করব, ওয়ার্কশপে তাহলে ভাইয়া আপনি কি করাবেন? এই যে ভাইয়া যে ওয়ান কাইন্ড অফ তোমাদের একটা সাজেশন দিল বা তোমাদের যে বললো কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কি করবে না করবে, এগুলো এগুলো হচ্ছে ভাইয়া নিজ দায়িত্বে, ভাইয়া এগুলো নিজ দায়িত্বে, ভাইয়া এগুলো হচ্ছে নিজ দায়িত্বে এগুলো শেষ করে দিবে, নিজ দায়িত্বে তোমাদের এই ওয়ার্কশপে পড়াই দিবে এগুলো। প্লাস কি এগুলো প্লাস তোমার ম্যারাথন ক্লাস করবা। আমি তো বললাম তোমাদেরকে যা টার্গেট দিছি সেটা তোমাদের হচ্ছে ফুল ফিল আপ হয়ে যাবে। এগুলো তাহলে আমি কি করব, এগুলো তাহলে আমি নিজ দায়িত্বে আমি এগুলো পড়াই দিব তোমাদের। আশা করি তোমরা অনেক 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 বেশি ভালো পরীক্ষা দিয়ে বের হবা পরীক্ষার হল থেকে। আমি ধরো যে জিনিসগুলো তোমাদের পড়াবো বলবো এমন কিছু। তো বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তোমরা আসলে গতকালকে আমাকে কথা দিছিলা, তো এটার তো লিখে পড়ালাম, এটার তো পিডিএফ দেওয়ার তো কিছু নাই এখানে। এখানে আমি তোমাদের কি কি পড়াবো না পড়াবো এটা নিয়ে একটা গাইডলাইন দিছি, তোমাদেরকে কোনগুলোর পিডিএফ দিব যখন আমি তোমাদের পড়াবো কোনো একটা টপিক বা এমন কিছু, সেইগুলোর আমি দরকার হলে পিডিএফ দিয়ে দেবো। কিন্তু এগুলোতে তো আমি তোমাদের গাইডলাইন দিছি একটা, যে কোন কোন জিনিসগুলো আমরা কাভার করব, কোনগুলো হলো পড়বো। তো তোমরা আচ্ছা ওয়ার্কশপে ক্লাস করব কিভাবে, আমাদের যে এই যে আর্টস আই এডুকেশন পেজটা আছে এই পেজেই তোমাদের ওয়ার্কশপ ক্লাস হবে। তো এর বাইরে গিয়ে তোমাদের আসলে অন্য কোথাও কোনো টাকা পয়সা দিয়ে তোমাদের কিচ্ছু করতে হবে না। কারণ আই এডুকেশন দেখো আমাদের পেইড কোর্সও আছে, তারপরে আমাদের দেখো আমাদের কিন্তু যে ফ্রি যে কোর্সেসও আছে, আমাদের ফ্রি কোর্সেরও দেখবা যে আমাদের প্লে লিস্ট থেকে শুরু করে সব কিছুই আছে। বিষয়টা হচ্ছে আমাদের যে আই এডুকেশন আছে না, আই এডুকেশন মানে এমন না যে আমরা শুধু হচ্ছে এখানে বিজনেস করার জন্য আসছি। আমরা কিন্তু দেখো আমরা তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য আমরা তোমাদের ফ্রিতেই বলতে গেলে আলটিমেটলি তোমাদেরকে আমরা অনেক কিছু দিয়ে দিই আর কি। এই যে দেখো তোমাদের যে মহসিন স্যার আছে, মহসিন স্যার কত কষ্ট করলো বলো তো তোমাদের জন্য এই যে যে রিটেনের যে একটা যে ওয়ার্কশপ ক্লাস দিচ্ছে 80 মার্কসে তোমাদের, তোমরা কি মনে করতেছো এটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে? এটার পিছনে কি পরিমাণে যে পরিশ্রম করতে হয়েছে, তো রীতিমতো হচ্ছে মানে এগুলো আসলে আমাদের প্রত্যেকটা টিচারই অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি কষ্ট করে। তো আমি নিজেও হচ্ছে তোমাদের মহসিন স্যারের স্টুডেন্ট ছিলাম। তো যেহেতু হচ্ছে আমি ভাইয়ার স্টুডেন্ট, আমি ভাইয়া করেই বলি, যেহেতু আমি ভাইয়ার স্টুডেন্ট, তো আসলে আলটিমেটলি ভাইয়া যেমন পরিশ্রমী আমি সবসময় চাই যে না আমিও হচ্ছে ভাইয়ার মতো পরিশ্রমী হব। তো এইটার ক্ষেত্রে অবশ্যই ভাইয়া আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে যে ঠিক আছে তুই হচ্ছে পরিশ্রম কর, ইনশাল্লাহ হচ্ছে মানে ভালো কিছু একটা করতে পারবে। আলটিমেটলি তোমাদের যাতে উপকার হয় আমরা তোমাদের জন্য মূলত কাজ করতেছি। তো তোমাদের কাজ হচ্ছে এই জাস্ট তোমরা শুধু এই রেগুলারিটিটা মেনটেন করবা। আর তোমাদের যে বিভিন্ন ধরো অনেক গ্রুপে অ্যাড আছে তোমরা সেখানে বলবা যে এখানে হচ্ছে ওয়ার্কশপ ক্লাস হচ্ছে, তুই তোমার ফ্রেন্ডের বলবা যে তুই ক্লাসটা করে দেখ, তোর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তুই করবি, তোর যদি ক্লাসটা ভালো না লাগে তাহলে তুই হচ্ছে করবি না। তোমাদের বন্ধু বান্ধবদের তোমরা এইভাবে বলবা। তো আলটিমেটলি দেখো আলটিমেটলি হচ্ছে আশা করি যে তোমরা হচ্ছে অনেক বেশি লাভবান হবা আমাদের এই কোর্সটা করলে বা আলটিমেটলি এমন কিছু। তো আমরা দেখো আমরা হচ্ছে ফার্স্ট পেপারের আজকে মোটামুটি একটা সাজেশন দিলাম। আমি তোমাদের সাজেশনে যা যা বলছি সবগুলো জিনিসই আমি দেখাই দিব, তোমাদের সমস্যা নাই, সবগুলো জিনিসই দেখাই দিব। আমরা সিকিউ পড়বো, এমসিকিউ পড়বো, আমরা বেসিক ক্লিয়ার করবো, সব কিছুই করবো। আর তোমাদের হচ্ছে আমি এত বেশি প্রেশার দিতে যাচ্ছি না, কারণ আমাদের হাতে মোটামুটি একটা সময় আছে, এই সময়ের মধ্যে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাবো। তোমাদের দুইটা কাজ হবে, এক হচ্ছে ভাইয়ার উপরে বিশ্বাস রাখা যে ভাইয়া যেহেতু আমাদের দায়িত্ব নিছে, ভাইয়া আমাদের মাঝপথে ছেড়ে যাবে না, ভাইয়া আমাদের একটা ফাউন্ডেশন দাঁড় করাই দিয়ে এরপর ভাইয়া চলে যাবে। কিন্তু আমি তোমাদের কাছে এই প্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে তোমাদেরকে কিন্তু তোমরা কিন্তু আমাকে একটা কমিটমেন্ট করছো যে ভাইয়া ঠিক আছে আমরা আপনার ক্লাস রেগুলার করব, আমরা আপনার ক্লাস হচ্ছে কি করব রেগুলার করব, আপনি শুধু হচ্ছে পড়ানোর যে বিষয়টা আছে সেটা হচ্ছে করবেন। এখন বিষয় হচ্ছে যেটা তোমরা যদি এখন হচ্ছে আমার মানে ধরো আমার যদি কি বলে আসলে আমার যে মোটিভেশন আছে মোটিভেশনটা যাতে আমার হারায় না যায়, এইটার দায়িত্ব তোমাদের। বাকিটা তোমাদের কিভাবে কি উঠানো যায় সব কিছু এগুলো আমি দেখবো, এগুলো সব কিছু হচ্ছে আমি দেখবো। ওকে, হ্যাঁ ইকোনমিক্স ওয়ার্কশপও হবে, ইকোনমিক্স ওয়ার্কশপও হবে। তো এখন বলো তোমাদের কি ফার্স্ট পেপার নিয়ে কোনো প্রশ্ন আছে? আর
কারো যদি কোনো ফার্স্ট পেপার নিয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করো, নাহলে আমি ক্লাসটা শেষ করে দিব। আমাদের নেক্সট যেটা ক্লাস হবে, কালকে আমি ক্লাস নিতে পারবো না, আমি পরশুদিন ক্লাস নিব। তো পরশুদিন যে আমি ক্লাস নেব সেটাতে হচ্ছে আমরা কি করবো, বা কালকে নিতেও পারি, নিলেও রাতে হয়তো নিতে পারি, আমি তোমাদের জানাবো যদি নিতে পারি, আর না হলে তো না নেওয়ার সম্ভাবনাটা বেশি, কালকে আমি একটু ব্যস্ত থাকবো। তো পরশু আমরা কি করব, দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব এইভাবেই। এরপরে আমরা হচ্ছে তারপরের দিন থেকে আমরা কি করব, আমরা আমাদের বেসিক ক্লাস শুরু করে দিব, আমাদের বেসিক ক্লাস শুরু করে দিব আমরা, বুঝছো, আমাদের বেসিক ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, কি হবে, আমাদের বেসিক ক্লাস শুরু হবে। আচ্ছা, তো তাহলে তোমরা এখন আমাকে একটু বলো, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি, আর যদি না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দিব। আর আমি গ্রুপে দেখি টুকটাক কিছু কুইজ দেওয়ার চেষ্টা করব, তোমরা এই কুইজের উত্তরগুলো করবা, যারা যারা পারবা তোমরা এই কুইজের উত্তর করবা। ওকে, যারা যারা পারবা তোমরা এই কুইজের উত্তরগুলো করবা। তোমাদের যদি কিছু বলার থাকে, পৌরনীতি ও ইতিহাস ক্লাসও কি হবে, তোমাদের আগে রেসপন্স দেখি, তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমরাও হচ্ছে তোমাদেরকে আরও বেশি ক্লাস দিতে উদ্বুদ্ধ হব। আপাতত জেনে রাখো তোমাদের পৌরনীতি ক্লাসটা ওইটা আমরা দেখব তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপরে, যা তোমরা কেমন রেসপন্স করছো সেটার উপরে। তোমাদের অর্থনীতির হচ্ছে ওয়ার্কশপ ক্লাস দেওয়া হবে এই যে 20 তারিখের পর, আর আপাতত লজিক চলতেছে, এটা চলবে, এরপর আস্তে আস্তে করে আসবে, আমাদের মোটামুটি আসবে। আর কার কি বলার আছে বলো। বললাম তো আপাতত দুইটা, অর্থনীতি আর যুক্তিবিদ্যা আপাতত শুরু করতেছি আমরা। এরপর তোমাদের যদি রেসপন্স দেখি না অনেক ভালো, যে আমরা যে ফ্রিতেই তোমাদের দিচ্ছি, তোমরা আমাদের এই জিনিসটা মূল্যায়ন করতেছো, তাহলে তখন আমরা গিয়ে হচ্ছে বাকি সাবজেক্টেরও ক্লাস দিব আশা করি। আচ্ছা, বলছে ভাইয়া আপনার 25 ব্যাচের ক্লাসগুলোর সব নোট করা আছে, আমাকে কি আরও নোট করতে হবে? হ্যাঁ, অনেক কিছুই তো অ্যাড করি আবার প্রতি বছরই। তো ধরো এখন আমি তো সিলেবাসের বাইরে গিয়ে কিছু পড়াইতে পারবো না, কিন্তু আমার ধরো যে নোটটা থাকে সেই নোটটাকে আমি প্রতি বছরই একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। তবে অবশ্যই কিছু না কিছু নতুন তো পাবাই, তুমি যদি নতুন করে ক্লাস করো তাহলে অবশ্যই কিছু না কিছু নতুন পাবা। এই পেজে ক্লাস নোটিশ দেওয়া হবে, এই পেজেই ক্লাস নোটিশ দিয়ে দিব আমি। তোমরা হচ্ছে, আমি তো বললাম আমাদের মোটামুটি রেগুলার ক্লাস চলবে, তো তোমাদের হচ্ছে আমরা দিয়ে দিব, তোমাদেরকে আমরা জানাই দিব। ক্লাস কি রাতে হবে প্রতিদিন? এটা তো, এটা না, এটা আমি জানাই দিব বললাম তো। পেজে তোমরা ফলো দিয়ে রাখিও, পেজে পোস্ট করা হবে, পেজে পোস্ট করা হবে। আচ্ছা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে।